নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের জীবন মরণ, অমরের ভয়, পরিচোক, কালচক্র, মিতুপাগলি, কালডাকিনী, লুস্কি দেবীর খড়গ, রক্তকেতু, অস্তিত্ব সংকটে, ভামরি দেবীর আবির্ভাব, দুর্মুখ, ব্রহ্মরাক্ষস ও শুলিনী, এই 12টা গল্প আপনারা এর আগেই রূপকথা শুনেছেন। এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 13 পর্বের গল্প কপাল মোচন। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, বিনোদ কুণ্ডু, লতা, টুসি, গ্রামের ছেলে ও যদুনাথ কাপালিক। বিনোদবাবুর চরিত্রে অরুণব পাল, লতা ও টুসির চরিত্রে শুভশ্রী ঘোষ, গোপাল দোকানদার, পুরোহিত ও গ্রামের ছেলের চরিত্রে সার্থক সরকার ও শ্রেয়া পাল। গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে আমি মানে অঙ্কুশ। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে কালিকাচরণ তান্ত্রিকের 13 পর্বের গল্প কপাল মোচন। সকালে শিব মন্দির থেকে পুজো সেরে বাড়ি ফিরতেই দেখলাম আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে। দিনের বিষণ্ণ আলোটুকু ঘরের এক কোণে কাঠের তাকে রাখা দোতারার উপর এসে পড়েছে। সেই দিকে অবাক হয়ে তাকাতে লাগলাম। স্মৃতির অতলে ডুব দিতেই পৌঁছে গেলাম ছোটবেলার দিনগুলোতে। নীল আকাশের নিচে সবুজে ঘেরা গ্রামের পথ ধরে কেউ একতারা বাজিয়ে গান গাইতে গাইতে গেলে আমিও ছুটতাম বন বাদার ডিঙিয়ে ওদের পিছন পিছন। কোনো কোনো দিন এমনও হতো ওদের সঙ্গ নিয়ে কোথায় না হারিয়ে যেতাম। গান আমায় কেউ শেখায়নি। কেউ গান গাইলে শুনি, শুনে শুনেই যেটুকু শেখা। তাই অনেকদিন পর দোতারাটা বুকে জড়িয়ে আনমনে গান গাইছিলাম ঘরের বারান্দার দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে। আমার গৌর চাঁদের বাজারে, নিতাই চাঁদের দরবারে, এক মন যার সেই যেতে পারে, ও ভাই সেই যেতে পারে। আবার 2 মন হলে পড়বি ফেরে খেপারে, আবার 2 মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে, ও ভাই সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। কখন যেন গোপাল এসে সদর দরজার একপাশে দাঁড়িয়ে আমার গান শুনছিল। আমি এতক্ষণ খেয়াল করিনি। হঠাৎ যখন সে হরি 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 বলে ডেকে উঠল, আমি থতমত খেয়ে গান থামিয়ে কিছু বলার আগেই গোপাল বলল, অমরদা বেশ ভালো হচ্ছিল তো, থামলে কেন? আমি কি আর তেমন গান গাইতে পারি? সবাই কত সুন্দর বাজনা বাজিয়ে গান শোনায়। আমারও তো বাজনাও নেই, এই মোটে একখানা দোতারা, তাও সেটা বাজাতে পারি না। কখনো চেষ্টাই করিনি শেখার। আর চেষ্টা থাকলে কেই বা শেখাবে বলো? তাই বাজনায় সুর আসে না, বুকে জড়িয়ে রেখে প্রাণ জুড়ায়। আকাশের মুখ গম্ভীর দেখলে
মাঝে মধ্যে একটু গুনগুনিয়ে উঠি, ওই আর কি। তারপর বলো, সকাল সকাল আমার বাড়ি? এসেছি একটা বিশেষ কারণে। পণ্ডিত মশাই আপনাকে সঙ্গে করে কোথাও বেরোবেন, তাই তিনি বললেন আমি যেন বাজার যাওয়ার পথে আপনাকে এই খবরটা দিয়ে যাই, তাই এলাম আর কি। আমি এক্ষুনি যাচ্ছি। এই বলতেই গোপাল বাজারের পথে বেরিয়ে পড়ল। আমিও জামা গলিয়ে বেরিয়ে পড়লাম পথে। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আসতেই দেখা হয়ে গেল কালিকাচরণের সাথে। আমাকে একবার দেখেই বলল, গোপালের সাথে দেখা হয়েছিল? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বেশ, আমাদের ফিরতে ফিরতে দেরি হতে পারে। বললাম, আমার সেরকম কোনো কাজ নেই। আচ্ছা গুরুদেব, আমরা কোথায় যাচ্ছি? কালিকাচরণ চুপ করে থেকে হাঁটতে লাগলো। শিয়ালদা থেকে একটা বাসে চড়ে বসতেই কালিকাচরণ বলল, মা ডেকেছেন, তাই কালীঘাটে যাচ্ছি। বুঝলাম কোনো অনৈসর্গিক অদ্ভুত কিছু ঘটতে চলেছে, যার স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে কালিকাচরণ নিজের অন্তরের অস্থিরতাকে মলিন করে দেখাতে এই কথা আমাকে বলছে। তাই আমি কিছু না বলে চুপ করে বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর আমাদের বাস কালীঘাটের সামনে এসে দাঁড়ালো। বাস থেকে নেমে কালিকাচরণ চোখ বুঝে দুই হাত জোর করে প্রণামের ভঙ্গিতে আকাশের দিকে একবার চাইল। তারপর গম্ভীর গলায় বলল, আয় অমর। আমি হাঁটতে হাঁটতে কালিকাচরণের দিকে দৃষ্টি রেখে বললাম, গুরুদেব, আপনাকে একটা কথা বলার ছিল। কালিকাচরণ হাঁটা না থামিয়েই বলল, মন্দিরের ভিতরে পৌঁছানোর আগে যা বলার নিঃসংকোচে বলে ফেল। বললাম, মায়ের সাথে দেখা করতে এসে এই প্রথম আপনার মুখ কেমন যেন থমথমে দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি? কালিকাচরণ অপ্রস্তুতভাবে হেসে বলল, যেখানে বিনাশকারী অপশক্তির আবির্ভাব হয় সেখানকার বাতাসে একটা অদ্ভুত গন্ধ থাকে। সেই গন্ধ শরীরে প্রবেশ করলে মনের মধ্যে একটা অনুভূতি হয়, তা তোকে ভাষা দিয়ে ঠিক করে বোঝাতে পারবো না। এই বলে মন্দিরের সিঁড়িতে পড়ে থাকা এক টুকরো কালো পাথর হাতে তুলে নিয়ে একটা গাছের দিক লক্ষ্য করে ছুঁড়ে দিল, আর সঙ্গে সঙ্গে গাছের ডালপাতার ফাঁক দিয়ে অপার্থিব ডাক ছেড়ে উড়ে গেল একদল কাক। কালিকাচরণ উড়ে যাওয়া কাকগুলোর দিকে চেয়ে থেকে বলল, কিছুক্ষণ আগে ওই পাথরে হোঁচট খেয়ে কেউ এখানে পড়ে গেছে, যার রক্তের দাগ এখনো সিঁড়ির গায়ে লেগে আছে। মন্দিরের সিঁড়ির উপর ওই পাথরের উপস্থিতি মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। আমিও দেখলাম সিঁড়ির গায়ে লেগে থাকা তাজা রক্তের দাগ। তখনই পাশের এক ফুলের দোকানদার মুখ উঁচিয়ে বলে উঠলেন, ঠিক বুঝেছেন ঠাকুর মশাই, কিছুক্ষণ আগে এই সিঁড়িতে একজন মহিলা পড়ে গেছে, তিনার কপাল ফেটে অনেক রক্ত বেরিয়েছে। এই কথা শুনে আমার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। মায়ের দর্শন করে যখন গর্ভগৃহের বাইরে এলাম, তখন প্রথম শুনতে পেলাম অদ্ভুত কান্না জড়ানো গলায় ফিস ফিস শব্দের সাথে কেউ কিছু নিজের মনে মনে বলছে। মা, তুই কিছু কর, কিছু কর, না হলে আমার মেয়েটা আর বাঁচবে না। কালিকাচরণ একটু ইতস্ততভাবে মন্দিরের পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলল, আমার যদি শুনতে ভুল না হয়ে থাকে তাহলে বোধ করি মন্দিরের পিছনে বসে কি কেউ কাঁদছে?
পুরোহিত মশাই মন্দিরের ঘণ্টা 3 বার বাজিয়ে কালিকাচরণের দিকে চেয়ে বললেন, আপনার শুনতে ভুল হয়নি। মন্দিরের পেছনে লতা নামে এক মহিলা সপ্তাহে 1 দিন করে এসে মায়ের কাছে কান্নাকাটি করে নিজের মেয়ের জন্য। শুনেছি ডাক্তার বৈদ্যি সকলে নাকি হাল ছেড়ে দিয়েছে। বড়ই কঠিন ব্যায়াম। ওদিকে আবার ওনার স্বামী ইদানিং পাগল হয়ে গেছে। মন্দিরের বাইরে ভক্তদের দেখে পাথর ছড়ে গালাগালি দেয়। তাই ওনাকে আর এই মন্দিরের ভেতর প্রবেশ করতে দেয়া হয় না। তবে এক সময় লতা আর তার স্বামী দুজনে মিলে একসাথে নিজের মেয়ের মঙ্গল কামনা করে এই মন্দিরে মায়ের কাছে কত পুজো দিয়েছে, কত দিন দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিয়েছে। দেখুন তো আজ তাদের কি অবস্থা। একজন মন্দিরের পেছনে মাথা ঠুকরে যায়, আর অপরজন পাগল হয়ে মানুষের বিনোদনের খোরাক হয়েছে। জানি না মা ওদের কোন পাপের শাস্তি দিচ্ছেন, জানি না। কালিকাচরণ মন্দিরের নিত্যপূজিত মায়ের মূর্তির দিকে দৃষ্টি রেখে পুরোহিত মশাইকে বলল, তা লতা দেবীর স্বামী এখন কোথায় আছে? হবে হয়তো মন্দিরের বাইরে কোনো গাছের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এই কথা বলে পুরোহিত মশাই চলেই যাচ্ছিলেন। তখন কালিকাচরণ মন্দিরের ঘণ্টা বাজিয়ে দিয়ে বলল, মায়ের চরণে অর্পিত 5টা জবা ফুল আর জ্বলন্ত প্রদীপের একটু কালি বেলপাতায় লেপে আমাকে দিন তো। পুরোহিত মশাই জবা ফুল এনে দিয়ে বললেন, এই নিন 5টা জবা ফুল, কিন্তু প্রদীপের কালি দেয়া যাবে না। আমাকে ক্ষমা করবেন, এতে প্রদীপ নিভে যেতে পারে। জবা ফুল হাতে নিয়ে মাকে প্রণাম করে কালিকাচরণ বলল, বেশ, মায়ের যেমনটা ইচ্ছা। এই বলে আমরা সিঁড়ি ভেঙে মন্দিরের পিছনের দিকটায় চলে এলাম। দেখলাম মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে এক ভদ্রমহিলা। তিনার কপাল দিয়ে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্তের ধারা। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ। কালিকাচরণ ভদ্রমহিলাকে ডাকতে যাবে, এমন সময় শোনা গেল মন্দিরের পুরোহিত মশাইয়ের গলা, ও মশাই, আপনারা কোথায় গেলেন? আমি যে প্রদীপের কালি এনেছিলুম। প্রদীপের কালি মাখানো বেলপাতা কালিকাচরণের হাতে দিয়ে পুরোহিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কে? কেন বলুন তো? মা বুঝি আপনাকে ভয় দেখিয়েছে? না, মানে ভয় কি না জানি না, তবে অদ্ভুত কিছু একটা ঘটল। আপনার চলে যেতেই জ্বলন্ত প্রদীপ নিভে গেল। এদিকে কোনো দমকা বাতাসও বয়নি। আমি দেশলাই জ্বালতে যাব, হঠাৎ প্রদীপ জ্বলে উঠল। দীর্ঘ 20 বছর মায়ের নিত্য সেবা করি। এই মন্দিরে পুজো দিতে এসে কতজন কত কিছু চায়, সব কি আর দেয়া যায়? কিন্তু আজ এই ঘটনা আমাকে বড়ই ভাবাচ্ছে। আপনি কৃপা করে নিজের পরিচয়টা দিন। কালিকাচরণ মৃদু হেসে বলল, আমি আপনার মতোই একজন মাতৃ সাধক। নাম কালিকাচরণ। বেলপাতার মোড়ক থেকে কিছুটা প্রদীপের কালি হাতের আঙুলে করে তুলে নিয়ে মেঝেতে পড়ে থাকা মহিলার কপালে একটা লম্বা করে তিলক এঁকে দিল কালিকাচরণ। কিছুক্ষণের মধ্যেই মহিলা নিজের জ্ঞান ফিরে পেতেই চিৎকার করে বলে উঠলেন, আপনারা কারা? কেন আমাকে বিরক্ত করছেন?
আমি তো বলেছি আমি কোথাও যাব না। আমাকে আর জানতেই হবে কেন কেন আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে মা। এই বলে তিনি গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলেন। কালিকাচরণ হাঁটু মুড়ে বসে বলল, মেয়ের কি নাম? ভদ্রমহিলা চুপ করে বসে থেকে কি যেন বলছিল বিড়বিড় করে। আমি ঠিক শুনতে পেলাম না। কালিকাচরণ আবার বলল, আমার কথা না শুনলে টুসি কিন্তু ভালো হয়ে উঠবে না। আপনি কি চান না যে টুসি ভালো হয়ে উঠুক? এইবার দেখলাম ভদ্রমহিলা শিশুসুলভ আচরণের সাথে হাসি হাসি মুখ করে বললেন, টুসি ভালো হয়ে যাবে? সত্যি বলছেন? কিন্তু ডাক্তার যে বলল ও আর বাঁচবে না। আপনি মিথ্যা বলছেন। ভাবছেন এই বলে আমাকে মন্দির থেকে বার করে দেবেন? তা হবে না। বেশ, আপনি তাহলে এখানেই বসে থাকুন, আমরা তাহলে চলে যাই। চল অমর। মন্দিরের বাইরে যাওয়ার জন্য যেমনি আমরা এগিয়েছি অমনি পুরোহিত মশাই বললেন, আপনারা চলে যাচ্ছেন কেন? বলছিলাম পুজোর প্রসাদটা আপনাদের দেয়া হয়নি। কালিকাচরণ মৃদু হেসে বলল, যে কাজের জন্য এখানে আসা সেই কাজ যে এখনো সম্পন্ন হয়নি, তাই এক্ষুনি কোথাও যাচ্ছি না। আর মায়ের প্রসাদের কথা তো, সেই প্রসাদের ভাগ এখন যে শুধু আমাদেরই প্রাপ্য তা নয়। এই প্রসাদের ভাগীদার আরও 3 জন আছে। আমি বললাম, গুরুদেব, কোন 3 জনের কথা আপনি বলছেন? সময় হলে দেখতেই পাবি। মন্দিরের বাইরে আসতেই দেখলাম একটা ফুলের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছের নিচে হাত পা বাঁধা অবস্থায় কেউ শুয়ে আছে। গায়ের ময়লা জামা জায়গায় জায়গায় ছিঁড়ে শরীরের চামড়ার অংশ বেরিয়ে পড়েছে। সারা মুখে গোবদারির জঙ্গল। অস্থির চোখ দুটো কাউকে একভাবে খুঁজে চলেছে। পুরোহিত মশাই বললেন, ইনি হচ্ছেন লতার স্বামী। কালিকাচরণ লোকটির সামনে এগিয়ে গিয়ে কিছুটা ঝুঁকে বলল, কি নাম আপনার? উত্তর এলো পাশের ফুলের দোকানদারের থেকে, বিনোদ কুণ্ড। মানুষটা বড় ভালো ছিল, কি যে হলো, পুরো বদ্ধ পাগল হয়ে গেল। শুনেছি না মেয়ের অবস্থা ভালো না। দেখলাম কালিকাচরণ লোকটির কথায় কোনো কর্ণপাত না করে নিজের ঝোলা থেকে একটা বেল গাছের শুকনো ডাল বার করে বটগাছের চারিপাশে গোল করে একটা গণ্ডি কেটে দিল। আর দোকানদারকে উদ্দেশ্য করে বলল, আপনারা কয়েকজন মিলে ইনার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে শক্ত করে ধরে রেখে চিৎ করে শুইয়ে দিন। এই কথায় আশপাশের দোকান থেকেও বেশ কিছুজন এই কাজে অংশ নিতে এগিয়ে এলো। সবারই চোখে মুখে কি হয় ভাব। বেলপাতার মোড়ক থেকে প্রদীপের কালি পাগল ব্যক্তির কপালে তিলকের মতন করে পরানো হলে কালিকাচরণ বলল, আমি কিছু ক্রিয়া করতে যাচ্ছি, যার ফলে কোনো ক্রূর নিষ্ঠুর অপশক্তির মারণ প্রভাব আপনাদের উপর পড়তে পারে। যতক্ষণ ক্রিয়া চলবে আপনারা হাত পা শক্ত করে ধরে থাকবেন, কেউ গণ্ডির বাইরে আসবার চেষ্টা করবেন না। এই কথা শুনে একজন ভয়ে সরে গেল। সেই জায়গা পূরণ করতে আমি এগিয়ে গেলাম। আমার আগমনের ফলে অন্য 4 জনের মনে কিছুটা সাহসের সঞ্চার হলো। আমরা 5 জন মিলে ধরাধরি করে হাত আর পায়ের বাঁধন খুলে দিতেই সেই পাগল ব্যক্তি ছটপট করতে শুরু করলো। মুখ দিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক গোঙানির অস্ফুট শব্দ।
মনে হলো কেউ যেন ধর থেকে তার মুন্ডুটা কেটে নিয়েছে, আর তার শরীরে ভর করেছে কোনো অপার্থিব শক্তি। আমি তখন বেশ বুঝতে পেরেছি এই শক্তিকে বেশিক্ষণ আমরা কেউ ধরে রাখতে পারবো না। ঠিক এই সময় ঠান্ডা বাতাসের একটা ঝাপটা দিয়ে শুরু হলো ঝোড়ো বাতাস। শুকনো পাতা ও ধুলোবালি ঝড়ের দাপটের মুখে পড়ে কোথায় যেন উড়ে গেল। স্পষ্ট হয়ে ফুটে উঠল গাছের চারপাশে কাটা গণ্ডি। কালিকাচরণ একে একে জবা ফুলগুলো মন্ত্র পড়ে রাখতে লাগলো ওই পাগল ব্যক্তির শরীরের ভিন্ন ভিন্ন জায়গায়। প্রথম জবা ফুল রাখলো কপালের মধ্যখানে, আর সঙ্গে সঙ্গে দুই চোখের পাতা বুঝে এলো। সেই বুঝে যাওয়া চোখের পাতার উপর রাখলো আরো দুটো জবা ফুল। মনে হলো যে অমোঘ টান এতক্ষণ আমরা অনুভব করছিলাম তার বাঁধন যেন ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে। তারপর বুকের ঠিক মাঝখানে আরো একটা জবা ফুল রাখতেই শরীরটা শান্ত হয়ে গেল। হাতের শেষ জবা ফুলটা যখন মন্ত্র পড়ে নাভির উপর রাখলো, তখন দেখলাম সেই পাগল ব্যক্তির নাকের কোণ দিয়ে একটা সরু রক্তের ধারা বেরিয়ে এসে ফোঁটা ফোঁটা হয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। আর সেই রক্তের সাথে বেরিয়ে এসেছে কালো রঙের একটা ছোট্ট পোকা, যার 3টে মাথা। এরকম বিচিত্র পোকা আমি এর আগে কখনো দেখিনি। সেই পোকা কেটে দেওয়া গণ্ডির স্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে গেল। আর তক্ষুনি গণ্ডির মধ্যে পা রাখলেন সেই ভদ্র মহিলা, যাকে মন্দিরের পুরোহিত মশাই লতা বলে পরিচয় দিয়েছিলেন। চারিধারের পরিবেশ এখন বেশ শান্ত। সেই পাগল ব্যক্তি স্বাভাবিক আচরণের সাথে উঠে বসে হাত জোর করে কালিকাচরণকে বললেন, বাবা, কে আপনি? আমার কি হয়েছিল? কেন আমার এমন মনে হতো যে আমার বুকে কেউ বড় কোনো পাথর চাপা দিয়ে রেখেছিল? আমার মনের বিরুদ্ধাচরণ করে আমি কেন পাগলের মতো আচরণে প্রবৃত্ত হয়েছিলাম? কেন? দয়া করে কিছু বলুন। ভদ্রমহিলা কালিকাচরণকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, ইনি বর্ণশ্রেষ্ঠ উচ্চকোটি মার্গের মাতৃসাধক কালিকাচরণ তান্ত্রিক। ইনি তোমাকে এই বিপদের মুখ থেকে বাঁচিয়েছেন। আমার গা শিরশির করে উঠল। কালিকাচরণ শান্ত গলায় বলল, আমি কেউ না, সবই মায়ের কৃপা। যে অপছায়া আপনাদের এতদিন ঘিরে রেখেছিল সে কিন্তু এখনো আছে। বিশেষ বিশেষ তিথিতে তারা আবার ফিরে আসতে পারে। তাই আর দেরি না করে আপনারা দুজনে মায়ের দর্শন করে আসুন, তারপর বাকি কথা শোনা যাবে। এই বলে কালিকাচরণ একটা বেলের কাঁটা দুজনের ডান হাতের একটা আঙুলে বিঁধিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা হয়ে রক্ত পড়তে লাগলো মাটিতে। কালিকাচরণ শান্ত গলায় বলল, যান, এবার আপনারা মন্দিরের ভিতরে যান। ওনারা মন্দিরের ভিতর চলে যেতেই একটা বিষয় দেখে আমি চমকে উঠলাম। মাটিতে পড়ে থাকা ফোঁটা ফোঁটা রক্তের ধারাকে অনুসরণ করে কোথার থেকে উড়ে এসে ভিড় করেছে কতকগুলো কালো দাঁড় কাক। আমার চমকে ওঠা কালিকাচরণ নিশ্চয় লক্ষ্য করেছিল, তাই আক্রোশপূর্ণ গলায় বলল, দেখছিস রক্তের স্বাদ নিতে এরা কিরকম আবার ফিরে এসেছে? আমি কৌতূহল সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, গুরুদেব, এই কাজের অলক্ষ্যে কেউ কি আছে? আছে, কিন্তু সে কে তা আমি জানি না। আমি শুধু জানি কাক এমন এক প্রাণী যে এই জগৎ ও পরলৌকিক জগতের মধ্যে বিচরণ করতে পারে। ভূত, প্রেত, ডাকিনী, ডাইনি, পিশাচ
এই সকল অপশক্তি এই কাকের দ্বারাই এই জগতে আসার পথ করে নেয়। তাই তন্ত্র সাধনার বলে এদের বশ করে একজন তান্ত্রিক যে কোনো অপশক্তিকে নিমন্ত্রণ করতে পারে এই জগতে আসার জন্য। এখন বটগাছের নিচে কালিকাচরণ পদ্মাসনে বসে, আর তাকে ঘিরে মানুষের ভিড়। নানা রকমের সমস্যার কথা নিয়ে বিচিত্র সব বায়না করছে পীড়িত মানুষ। কালিকাচরণ শান্তভাবে সব শুনে উপায় বলে দিচ্ছে। এমন সময় ভিড় ঠেলে উদয় হল এক দীর্ঘাকৃতি, শ্যামবর্ণা, মাঝবয়সী রোগাগোছের চেহারা সাধু। কপালে লাল তিলক আগুনের মতন জ্বলছে, দুই চোখে দাবানলের ইঙ্গিত, হাতে ত্রিশূল, মাথার জটার চারিপাশে পশুর হাড় আর কাকের পালক দিয়ে গড়া মুকুট, গলায় রুদ্রাক্ষের মালা, মুখের একপাশে কোনো হিংস্র জন্তুর হাঁচড়ের দাগ স্পষ্ট। সাধু হাতের ত্রিশূল মাটিতে 3 বার ঠুকে গম্ভীর গলায় বলল, বিপদ, বড়ই বিপদ তোর সামনে কালিকাচরণ। এই কথায় আশপাশের মানুষজন কোনো অজানা ভয়ের ইঙ্গিত পেয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। কালিকাচরণ পদ্মাসন ছেড়ে দৃঢ় চিত্তে উঠে দাঁড়ালো সাধুর মুখোমুখি। এই চরম মুহূর্তের পূর্বাভাস আমি বাসে চাপতেই টের পেয়েছিলাম কালিকাচরণের কথায়। সাধু ত্রিশূল মাথার উপর তুলে এক পা ঘুরিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মোরা কাকের দেহভস্য থেকে অগন্তিক জীবন্ত কাক বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তুই পারবি না এই শক্তির বিরুদ্ধে লড়তে। তোর জন্য আজ তারা ভয়ানক হয়ে উঠেছে। দেখ আকাশের দিকে চেয়ে। আমি চেয়ে দেখলাম বটগাছের মাথার উপর একটা গোলাকার ধোঁয়ার আস্তরণ উঠে গেছে মহাশূন্যের দিকে, আর সেই ধোঁয়ার মধ্যে গোল গোল করে পাক খেয়ে উড়ে চলেছে সহস্রাধিক কাক। এরা তোর সঙ্গ ছাড়বে না। তুই যার ভালো করতে যাবি, এরা তাদেরকে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে শেষ করে ফেলবে তোর চোখের সামনে। কালিকাচরণ মৃদু হেসে বলল, গোভোজনে বড় পুণ্য, স্ত্রী থাকিতে গৃহশূন্য। গুরু মেরে স্বর্গবাস, হরি বসলেই সর্বনাশ। প্রণাম সাধুবর, জয় মা। এই বলে কালিকাচরণ শান্ত হয়ে আবার পদ্মাসনে বসল। সাধু কালিকাচরণের দিকে আক্রোশপূর্ণ দৃষ্টি রেখে চলে গেলেন। আমি বললাম, গুরুদেব, এ আপনি কি বললেন? গোভোজনে বড় পুণ্য, এর মানে কি গো? কথা শেষ হলো না। কালিকাচরণ জিভ কেটে বলল, আরে পাগল, গো কথার অর্থ গরু নয়, জিহ্বাকে বলা হয়েছে। এই কথা শ্রী চৈতন্যদেবের। যাকে উদ্দেশ্য করে এ কথা বলা তিনি ঠিকই বুঝেছেন। দেখলাম মন্দিরের সিঁড়ি ভেঙে আমাদের দিকে এগিয়ে আসছে পুরোহিত মশাইকে সঙ্গে করে লতা দেবী ও তিনার স্বামী। আমাদের কাছে আসতেই লতা দেবী হাত জোর করে বললেন, বাবা, আপনি আমার মেয়েটাকে বাঁচান। ওর হাতে যে সময় খুব কম। জানি, আর দেরি না করে পুরো ব্যাপারটা আপনারা আমাকে খুলে বলুন, দেখি আমি কি করতে পারি। আমার নাম বিনোদ কুণ্ডু, আর এটি আমার স্ত্রী লতা। মাধবপুর গ্রামে আমার বাস। সেখানেই আমার বসত বাড়ি, আরেকটি চালের দোকান ছিল। ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই কাটছিল দিন। সেদিন ছিল চড়ক সংক্রান্তি। আমার একমাত্র মেয়ে টুসি আবদার রাখতে ওর বন্ধুদের সাথে ওকে চড়কের মেলায় যাওয়ার অনুমতি দিলুম। বিকেল গড়িয়ে সন্ধে হলো।
টুসির সকল বন্ধুরা বাড়ি ফিরলেও টুসি কিন্তু বাড়ি ফিরল না। আমি ব্যস্ত হয়ে টুসির সকল বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নিলাম, কোথায় গেল মেয়েটা। তখন তাদেরই মধ্যে একজনার থেকে জানলাম মেলা দেখে ফেরার পথে ওদের সঙ্গী হয় এক সাপুরিয়া। সে বাঁশি বাজিয়ে নানা রকম সাপের খেলা দেখায়। খেলা শেষ হলে সাপুরিয়া জানায় তার কাছে একটা নাগমণি আছে, আর সেই মণি সে এমন কাউকে দিতে চায় যে তার ওই সাপের বাঁশি বাজাতে পারবে। একে একে সবাই চেষ্টা করে, কিন্তু কেউ সেই বাঁশি বাজাতে পারে না। শেষে টুসি সেই বাঁশি বাজিয়ে ফেলে, আর সাপুরিয়া হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে জোরো হাওয়ার সঙ্গে উড়ে আসে রক্ত মাখা অসংখ্য পাখির পালক। ভয়ে সবাই ওখান থেকে পালিয়ে বাঁচে, কিন্তু টুসিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সব শুনে আমি গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই খোরগড়ের মাঠের দিকে যাত্রা করি। সেই মাঠেই বসেছিল শরকের মেলা। আমরা যখন মাঠের কাছাকাছি পৌঁছলাম তখন মেলা প্রায় ভেঙেই গেছে। সবাই গরুর গাড়ি সাজিয়ে ফিরে যাচ্ছে নিজেদের গ্রামের পথে। জনে জনে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ টুসির খোঁজ দিতে পারল না। কোনো উপায় না পেয়ে আমরা বাড়ি ফিরে এলাম। রাতের দিকে তেরে বৃষ্টি নামলো। বৃষ্টির ষাটের জল লেগে লণ্ঠনের কাচ ফাটছে। আমি ঘরের দাওয়ায় বসে ঈশ্বরের কাছে এক মনে প্রার্থনা করে চলেছি, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঈশ্বর, ফিরিয়ে দাও। ঘরের ভিতর ম্রিয়মাণ প্রদীপের আলোয় লতা গুমড়ে গুমড়ে কেঁদেই চলেছে। এমন সময় সদর দরজায় ঘন ঘন কড়াঘাত হতে লাগলো। আমি চেঁচিয়ে বললাম, কে? কথা শেষ না হতেই বাতাসের এক ঝাপটে সদর দরজার খিল ভেঙে পড়ল। আমি লণ্ঠনের আলো তুলে ধরতেই চমকে গেলাম। দরজার পাল্লা হাট করে খোলা, আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘদেহী পেশিবহুল ব্যক্তি। তার কাঁধে অর্ধনগ্ন অবস্থায় ঝুলে পড়েছে একটা মেয়ের দেহ। মাথার এলোমেলো চুলগুলো মুখটাকে ঢেকে দিয়ে মেঝের দিকে এলিয়ে পড়েছে। আমি চিৎকার করে বললাম, আপনি যেই হন ভিতরে আসুন। লোকটি ভিতরে এসে ঘরের দাওয়ায় মেয়েটিকে শুইয়ে দিয়ে বলল, ভালো করে দেখে বলুন তো আপনি একে চেনেন কি? ওদিকে লতা এসে কখন যেন আমার পাশে দাঁড়িয়েছে। আমি মেয়েটির মুখের কাছে লণ্ঠনের আলো উঁচিয়ে ধরলাম, আর লতা মেয়েটির মুখের উপর থেকে এলোমেলো চুলের রাশি সরাতেই সে কেঁদে উঠল। দেখলাম মেয়েটা টুসি। আগন্তুক হাত জোর করে বললেন, উনি মেলায় ছুরির দোকান দিয়েছিলেন। টুসি তার কাছে থেকে ছুরি কিনেছিল, তাই মুখটা চেনা ছিল। সন্ধ্যের পর জিনিসপত্র গরুর গাড়িতে তুলতে তুলতে রাত নেমে যায়, আর শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়ার পথে সে একটা মেয়ের কাতর আর্তনাদ শুনে গাড়ি থামিয়ে দেয়, আর খুঁজে পায় আলের ধারে কাদায় পড়ে থাকে টুসিকে। বাড়ির ঠিকানা বলেই সে অজ্ঞান হয়ে যায়। ভোরের আলো ফুটলে আগন্তুক যাত্রা করে নিজের গ্রামের দিকে। তারপর থেকে মেয়ে আমার চুপ করে গেল, কম কথা বলে। রাতের দিকে তেরে জ্বর আসে, ভোর হলে ঠিক হয়ে যায়। দিনের বেলায় ঘরের দরজা জানলা বন্ধ করে রাখে। অনেক ডাক্তার বদ্যি করেছি, তারা বলেছে মাথার শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে, শরীরে রক্তের অভাব, চামড়ায় পাক ধরেছে। এমন ব্যাধি হয়েছে মেয়েটার, তাকে যে আর বাঁচানো যাবে না। মেয়ের চিকিৎসা করতে বাড়ি দোকান সব কিছু বন্ধক দিতে হয়েছে। আমরা সর্বহারা হয়ে গেছি বাবা। শুধু মায়ের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ যে আমাদের সামনে নেই। আচ্ছা, মাকে বারবার ডাকলে মা কি বিরক্ত হয়ে যান?
ভক্তকে পাগল করে মন্দিরের বাইরে পাঠিয়ে দেন? বলুন না বাবা, আপনি তো সাধক মানুষ। কালিকাচরণ চুপ করে সব কথা একমনে শুনছিল। এবার বিনোদবাবুর দুই কাঁধ ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, কে বলেছে মা বিরক্ত হয়? মা ভক্তের ধৈর্যের পরীক্ষা নেন ততক্ষণ, যতক্ষণ সে অন্তর থেকে নিজেকে মার কাছে সমর্পণ না করছে। মন্দিরের বাইরে হাত পা বাঁধা অবস্থায় আপনি যখন পড়েছিলেন, লোকে যখন আপনাকে পাগল বলেই ধরে নিয়েছিল, লতা দেবীর সমস্ত চেষ্টার ফল অচেতন হয়ে মন্দিরের মেঝেতে লুটিয়ে পড়েছিল, তখন মায়ের ডাক এলো আমার কাছে। ঈশ্বরকে পাওয়া এত সোজা না, তার জন্য কাঁদতে হয়, তবেই না সে কিছু করবে। লতা দেবী অবাক চোখে চেয়ে থেকে বলল, আমার স্বামী মায়ের কোপে কুপিত না হয়ে থাকলে এত বড় সর্বনাশ কে করলো তাহলে? কে সে? তবে সে যেই হোক, তার নিস্তার নেই। তার সমস্ত শক্তি ক্ষীণ হতে শুরু করেছে, শুধু মাটিতে পড়া বাকি। বিনোদবাবুর উপর বান চালান দেওয়া হয়েছিল। এটা এক ধরনের তান্ত্রিক ক্রিয়া। তারই প্রভাবে সে পাগল হয়ে গিয়েছিল। আমি সেই বানের প্রভাব নষ্ট করে দিয়েছি। তবে খুব সাবধানে আপনাদের থাকতে হবে, যতক্ষণ আমি টুসিকে দেখে না নিচ্ছি। বিনোদবাবুর চোখে মুখে আনন্দের ভাব ফুটে উঠল। তিনি বললেন, বাবা, আপনি আজই চলুন আমাদের গ্রামে। আপনার যত্নের এতটুকু ত্রুটি হবে না। বাবা, আপনি আমার স্বামীকে সুস্থ করে তুলেছেন। আপনি এখন আমাদের একমাত্র আশার আলো। আপনি না করবেন না? বেশ, আমি যাব। তার আগে আপনাদের 3টে প্রশ্ন করব, ভেবে উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্ন, বাড়িতে জামা কাপড় কেচে রোদে শুকোতে দিলে কোনো কারণে তা হারিয়ে যায় কি? না, তবে কোনো কোনো দিন টুসির পরনের কাপড় দড়িতে শুকোতে দিলে তা শতছিন্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছি, কিন্তু এর কারণ খুঁজে পাইনি। আমার দ্বিতীয় প্রশ্ন, টুসির বিছানার বালিশের পাশে কোনো লাল কাপড় গিট বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওই কাপড়ের গিট কিছুতেই খোলা যায় না, আর ওই কাপড়ের টুকরো বাইরে ফেলে দিলেও আবার সেটা ফিরে আসে। বেশ, আমার শেষ প্রশ্ন, গভীর রাতে বাড়ির উঠোন জুড়ে দাঁড়কাককে ঘুরে বেড়াতে দেখেছেন কি? বিনোদবাবু ব্যস্ত হয়ে বললেন, দেখেছি। যেদিন যেদিন রাতে বৃষ্টি হয়, সেদিন বাড়ির উঠোন জুড়ে কাক ঘুরে বেড়ায়, কিন্তু তাদের কণ্ঠে কাকের ডাক শোনা যায় না। বৃষ্টি কমে গেলে ওরা উড়ে চলে যায়। কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনাদের মনের উদ্বেগ আর অশান্তির বেগ কমাতে টুসির সাথে আমার দেখা করাটা বেশি আবশ্যক। আচ্ছা, মাধবপুর গ্রামে পৌঁছাতে কত সময় লাগবে? শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে 2-3 ঘন্টার পথ। আমরা যখন মাধবপুর স্টেশনে পৌঁছালাম তখন সূর্য পশ্চিম দিগন্ত রেখার কাছাকাছি, আর কয়েক ঘন্টার মধ্যেই ডুবে যাবে। বিনোদবাবু হাত জোর করে বললেন, বাবা, এইখান থেকে গ্রামের বাড়ি 2 কোষ পথের ব্যবধান। আপনাকে যে গরুর গাড়ি করে নিয়ে যাব, আজ সে সামর্থ্যটুকুও আমার নেই। আমাকে ক্ষমা করে দেবেন। কালিকাচরণ বলল, বেশ তো, এর পরের বার যখন আসবো তখন না হয় গরুর গাড়িতে করেই নিয়ে যাবেন। এই কথার কোনো খেই খুঁজে না পেয়ে বিনোদবাবু ফ্যাল ফ্যাল করে লতা দেবীর দিকে চাইলেন। কালিকাচরণ হাসি হাসি মুখে বলল, বুঝলেন না, টুসির বিয়ে দিতে হবে তো,
নাকি সারাটা জীবন নিজের কাছেই রেখে দেবেন বলে ঠিক করেছেন? কিন্তু টুসি, ও নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার মেয়ে ভালো হয়ে উঠবে। চলুন এবার এগোনো যাক। কাঁচা রাস্তা ধরে আমরা গ্রামের পথে এগোতে লাগলাম। রাস্তার দুই ধারে পাটের জমি বহু দূরে দিগন্ত রেখায় গিয়ে মিশেছে। ঝিরঝিরে বাতাসে গাছের পাতা দুলছে। চাষি ছেলে বউরা দিনের কাজ সেরে মাথায় ঝুড়ি নিয়ে বাড়ির দিকে ফিরছে। রাখাল বালক গরুর পাল তাড়িয়ে গ্রামের পথে যাচ্ছে। মাথার উপর দিয়ে দলে দলে পাখি উড়ে যাচ্ছে অজানা ঠিকানায়। অনেকটা পথ হেঁটে আসার পর একটা বড় বটগাছে ঘেরা ফাঁকা জায়গায় এসে পড়লাম। একধারে বেশ পুরনো একটা মন্দির। মন্দিরের সামনে বেশ বড় টানা বারান্দা। বারান্দার উপর সাদা ধুতি আর গলায় কাঠের মালা পরিধান করে বসে আছে একদল তরুণ ছেলে। মন্দিরের দেওয়ালে পোড়া ইটের গায়ে ঝুলে আছে টিনের একটা সাইনবোর্ড। তাতে লেখা হরিসভা। কালিকাচরণ চারিধারটা ভালো করে দেখে নিয়ে বলল, এখানে কি বাজার বসে? বিনোদবাবু ব্যস্ত হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, এটা হাটখোলা বাজার। আর কিছুটা গেলেই আমার বাড়ি। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলুন। কালিকাচরণ ভ্রুকুটি করে বলল, আপনি কাউকে ভয় পাচ্ছেন কি? কথা শেষ হলো না, আমাদের গোল করে ঘিরে ধরল মন্দিরের সামনে বসে থাকা সেই ছেলেগুলো। তাদের চোখে মুখে উচ্ছৃঙ্খলার ভাব স্পষ্ট। হঠাৎ একজন বিনোদবাবুকে লক্ষ্য করে কাদামাটি ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে বাকিরা পাগল 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 করে চিৎকার করতে লাগলো। কালিকাচরণ ধমকে সুরে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? আমরা যদুনাথ পণ্ডিতের শিষ্যা। পরিচয় বৈষ্ণব মার্গ। আপনি বাম মার্গের। রক্ত, মাংস, পেঁয়াজ, রসুন মূল খাদ্য আপনার। আপনার এই গ্রামে প্রবেশ অধিকার নেই। আমি কিছু বলতে যাব, আমাকে থামিয়ে দিয়ে কালিকাচরণ সবার দিকে একবার চেয়ে দেখে মৃদু হেসে বলল, তোমরা আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাই তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি। যদি তোমরা তার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি ফিরে যাব, না হলে তোমরা আমাকে নিয়ে যাবে তোমাদের গুরুর কাছে। কি প্রশ্ন? তোমরা যে বৈষ্ণব তা আমি কিভাবে বুঝবো? আমাদের পণ্ডিত মশাই বলেছেন, যারা রক্ত, মাংস, পেঁয়াজ, রসুন কিছুই ছোঁয় না তারা বৈষ্ণব। বেশ, তাহলে পরীক্ষা করে দেখি তোমরা যা বলছো তা সত্য কিনা। এবার দেখলাম ছেলেগুলো চিন্তিতভাবে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। কিছুক্ষণ পর তাদেরই মধ্যে একজন বলল, কি পরীক্ষা? কালিকাচরণ নিজের ঝোলা থেকে কি যেন একটা বার করে নিজের হাতের মুঠোয় আড়াল করে বলল, দাও দেখি তোমাদের হাতগুলো এগিয়ে। তাদের মধ্যে থেকে তিনজন সাহসী ছেলে নিজের হাত এগিয়ে দিল কালিকাচরণের দিকে। হাত তিনটে শক্ত করে ধরে কালিকাচরণ কি যেন করল, আর সঙ্গে সঙ্গে সেই তিনজন ভ্রুকুটি করে নিজের হাতের আঙুল মুখে পুরে দিল। কালিকাচরণ হেসে বলল, দেখলে, তোমাদের হাতের আঙুলে বেলের কাঁটা ফুটিয়ে দিতে তোমরা রক্ত বন্ধ করতে আঙুল মুখে দিলে আর রক্ত পান করলে। তাহলে তোমরা বাম মার্গের। এবার দেখব তোমরা বাম মার্গের কোন তন্ত্রের চর্চা করো। উড়িলাতন্ত্র, সাম্ভিতন্ত্র, মন্ডুমালাতন্ত্র, কঙ্কালমালিনী তন্ত্র, চৌলাতন্ত্র, কোন তন্ত্র? কাছে এসো। দেখলাম ছেলেগুলো কালিকাচরণের পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলছে, ক্ষমা করে দিন আমাদের, আমরা এসব কিছুই জানি না।
কালিকাচরণ সবাইকে দাঁড় করিয়ে দিয়ে বলল, যে মানুষ সত্যের পথে চলে, ভগবান বিষ্ণুর নাম জপ করে, গাছের ফল না ছিঁড়ে মাটিতে পড়ে থাকা ফল খেয়ে বেঁচে থাকে, ধর্মের নামে মানুষকে ধর্মান্তর করার উপদেশ না দেয়, পশু পাখি জীবজন্তুর প্রতি যার ভালোবাসা থাকে, সেই হলো বৈষ্ণব। বিদ্যা, উপবিদ্যা আর মহাবিদ্যা এইসব না জেনে কখনো কোনো সাধকের পথ আটকানো উচিত নয়। যাও, তোমরা আমার পথ থেকে সরে দাঁড়াও। সন্ধ্যের কিছু পরে আমরা একটা মাটির বাড়ির সামনে এসে পড়লাম। বাড়ির চারিপাশটা আম, জাম আর কাঁঠাল গাছ দিয়ে ঘেরা। সার দিয়ে 4টে ঘর, মাঝখানে অনেকটা জায়গা গোবর জল দিয়ে পরিষ্কার করে নিকোনো। তারই মাঝে একটা তুলসী গাছ। ঘরের দাওয়ায় লণ্ঠন জ্বলছে। তারই কাছে একজন বুড়ি মতন কেউ বসে আছে। আমাদের আসতে দেখে তিনি কোথায় যেন চলে গেলেন। লতা দেবী লণ্ঠনের আলো তুলে ধরে 1 ঘটি ঠান্ডা জল এনে দিলেন। মুখ হাত ধোয়া হলে কালিকাচরণ বলল, আমাকে টুসির ঘরে নিয়ে চলুন। খড়ের চাল দেওয়া একটা ছোট্ট ঘরের কোলঙ্গায় তেলের প্রদীপ জ্বলছে। একপাশে একটা কাঠের চৌকির উপর কাঁথা জড়িয়ে শুয়ে আছে একটা মেয়ে। মুখের দিকে তাকাতেই আমি চমকে গেলাম। কঙ্কালসার মুখ, শরীরের জায়গায় জায়গায় শিরা বেরিয়ে পড়েছে, চোখের চারিপাশ কালো বর্ণ ধারণ করেছে। কালিকাচরণ টুসিকে একবার দেখে নিয়ে বিনোদবাবুকে বললেন, 4টে মাটির পাত্রে জল ঢেলে তার মধ্যে কয়েকটা চালের দানা ছিটিয়ে নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে লতা দেবী তা নিয়ে এলে ঘরের 4 কোণে সেগুলো রেখে দিয়ে আমরা ঘরের দাওয়ায় এসে বসলাম। লতা দেবী বললেন, বাবা, টুসিকে দেখে কি বুঝলেন? মেয়েটা ভালো হয়ে উঠবে তো? আপনারা দুশ্চিন্তা করবেন না। মা যখন আমাকে এখানে পাঠিয়েছে, তখন যা করার তিনিই করবেন। বিনোদবাবু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বাবা, তাহলে আমি বরং পুকুরে ডুব দিয়েই আসি। এই বলে তিনি চলে গেলেন। লতা দেবী উনুন জ্বালতে বসলেন। এমন সময় দেখলাম শালপাতার ঠোঙা হাতে গ্রামের সেই ছেলেদের দল এসে হাজির। তারা সকলে মিলে কালিকাচরণকে প্রণাম করে বলল, আগে এতে আপনাদের রাতের সকলের খাবার আছে। আমরা যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। তাও যদি এই খাবার আপনি গ্রহণ করেন তাহলে আমরা খুশি হব। বেশ, রেখে যাও। ভোর হলে তোমরা সকলে মিলে আমার কাছে আসবে, আর সঙ্গে করে নিয়ে আসবে মাটির পাত্রে ভোরের শিশির। ওরা চলে গেলে ও বিনোদবাবু পুকুর থেকে স্নান সেরে ফিরলে শালপাতার ঠোঙাগুলো খোলা হলো। তাতে দেখা গেল কড়াইশুঁটির বড় বড় কচুরি, আলুর দম, গুড়ের রসগোল্লা, ছানার বরফি এই সব আছে। পথের ক্লান্তি ও দুপুরে কিছু না খাওয়ার জন্যই হয়তো আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল। খাওয়া হলে কালিকাচরণ বিনোদবাবুকে বললে, বেশ কিছুদিন আপনাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, আর পথশ্রমেও বেশ ক্লান্ত। তাই আজ রাতটা আপনারা নিশ্চিন্তে ঘুমান। আগামীকাল সকালে টুসির জন্য কিছু একটা ব্যবস্থা করব। একটা বড় ঘরে পাশাপাশি 2টো চৌকিতে আমাদের রাতের শোয়ার ব্যবস্থা হয়েছিল। উভয়ের চৌকির মাথার কাছে 2টো বড় বড় খোলা জানালা। আকাশে মেঘ, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়েছে। দেওয়ালের কোণের কোলঙ্গায় মিটমিট করে তেলের প্রদীপ জ্বলছে। আমি বললাম, গুরুদেব, আপনি টুসির ঘরে চাল সহযোগে জল ভর্তি মাটির পাত্র কেন রাখলেন?
আমি দেখতে চাই ওই ঘরের মধ্যে কেউ তন্ত্রোক্ত অভিচার ক্রিয়া প্রয়োগ করেছে কিনা। যদি তেমনটা হয়ে থাকে তাহলে জলের রং কালো হয়ে যাবে। এই কথায় আমি চমকে উঠলাম। যথাসময়ে আমরা শুয়ে পড়লাম। অনেক রাতে ঘুম ভাঙতেই দেখি বাতাসে প্রদীপটা কখন যেন নিভে গেছে। ঘরটা বেজায় অন্ধকার। ঘুম জড়ানো চোখে দরজার দিকে তাকাতেই আমি শিউরে উঠলাম। দরজাটা হাট করে খোলা, আর সেখানে কেউ দাঁড়িয়ে। বললাম, কে ওখানে দাঁড়িয়ে? ছায়ামূর্তি সরে গেল। আমি অন্ধকারে পাশের চৌকি হাতড়ে কোথাও কালিকাচরণকে পেলাম না। ভয়ে ভয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম, আর দাঁড়াতেই যা দেখলাম তা অতি পৈশাচিক। তুলসী বেদির সামনে হাঁটু মুড়ে মুখ হাঁ করে বসে আছে টুসি। তার সারা মুখে রক্ত লেগে। তারই সামনে দাঁড়িয়ে আছে মুন্ডুহীন কাক হাতে এক সাধু। বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে একভাবে। কাকের কেটে নেওয়া গলার অংশ থেকে ছিটকে পড়ছে রক্ত টুসির মুখে। টুসির চোখ দিয়ে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রুপের জ্বালা ফেটে পড়ছে। হঠাৎ মন্ত্রের ধ্বনি বাতাসে ভেসে আসতেই অবাক হলাম। সাধু এবার মন্ত্র উচ্চারণের সঙ্গে একটা নাম জুড়ে দিয়েছে। এই নাম আমার। তখন বুঝতে আর দেরি নেই যে সাধু আমার উপর তান্ত্রিক ক্রিয়া শুরু করেছে। আমার বুকের ভিতরটা ধড়াস ধড়াস করছে। সাধু দ্বিগুণ জোরে নিঃশ্বাস ফেলছে। চারিধারের বাতাসে ভেসে বেড়াচ্ছে মন্ত্রের সাথে আমার নাম। আমার দিকে ছুটে আসছে অসংখ্য কাক। আমার সারা শরীরে কাকগুলো তার ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে। আমার দুই চোখের পাতা ভারী হয়ে আসছে। একসময় দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম আমি ঘরে শুয়ে। মাথাটা তখনও ঝিমঝিম করছে। শুনতে পেলাম কালিকাচরণের মন্ত্রের ধ্বনি। টলতে টলতে ঘরের বাইরে আসতেই দেখলাম উঠোনের মাঝখানে আসন পেতে কালিকাচরণ বসে। তার সামনে একটা জল ভর্তি কাঁসার থালা, তার মধ্যে একটা বোঁটাযুক্ত পানের পাতা রাখা। পাশে একটা মাটির মালসায় আগুন জ্বলছে। বিনোদবাবু গাছের কিছু শিকড় এক করে লাল সুতো দিয়ে বেঁধে একপাশে গুছিয়ে রাখছে। লতা দেবী টুসিকে ধরে বসে আছে ঘরের দাওয়ায়। গতকালকের গ্রামের সেই ছেলেগুলো একপাশে বসে এই সব দেখছে। তখন বুঝলাম কাঁসার থালায় আমি যেটা জল বলে ভাবছিলাম ওটা আসলে ভোরের শিশির। কারণ কালিকাচরণ এই ছেলেগুলোকেই বলেছিল শিশির আনতে। আমাকে আসতে দেখে কালিকাচরণ বলল, কিরে, এখন কেমন আছিস? আমি প্রণাম করে বললাম, ভালো গুরুদেব। আয়, আমার সামনে এসে বস। আমি বসতেই কালিকাচরণ একপাশে রাখা লাল সুতো দিয়ে বাঁধা একটা গাছের শিকড় হাতে তুলে নিয়ে মনে মনে কি যেন একটা মন্ত্র পড়ে আমার মাথার উপর 7 পাক ঘুরিয়ে জ্বলন্ত মাটির সরাই ফেলে দিল। দেখলাম একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে বাতাসে মিশে গেল। তারপর আমাকে দাঁড়াতে বলল জল ভর্তি কাঁসার থালার সামনে। দিনের আলোতে আমার ছায়া ফুটে উঠল জলের উপর। এইভাবে একে একে সবাইকে দাঁড়াতে হলো কাঁসার থালার সামনে।
যখন সবার শেষে টুসিকে আনা হলো কালিকাচরণের সামনে, তখন ঘটল এক ঘটনা। যেমনি গাছের শিকড় টুসির মাথার উপর ঘুরিয়ে মাটির মালসার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে বাতাসে পাক খেতে লাগলো। চামড়া পোড়ার মতন একটা উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে উঠল, আর টুসি আর্তনাদ করে উঠল। শুরু হলো সারা শরীরে কম্পন। সে কি ছটপটানি, ধরে রাখা যায় না। সে উঠে দাঁড়িয়ে সামনে পিছনে দুলতে দুলতে দুর্বোধ্য ভাষায় বলল, মরা কাকের দেহভাষ্য থেকে আগন্তুক জীবন্ত কাক বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তুই পারবি না এই শক্তির বিরুদ্ধে লড়তে। তোর জন্য আজ তারা ভয়ানক হয়ে উঠেছে। দেখ দেখ আকাশের দিকে চেয়ে। আমার সর্বাঙ্গ কেঁপে গেল। এই কথা আমি এর আগেও শুনেছি, কালীঘাটে সেই সাধুর মুখে। কালিকাচরণ গম্ভীর গলায় বলল, কে তুই? তুই কে? কেন রে, আমাকে চিনিস না বুঝি? আমি যদুনাথ কাপালিক। তুই কি বলেছিলি? গৌভজনে বড় পূর্ণ, স্ত্রী থাকিতে গৃহ শূন্য, গুরু মেরে স্বর্গবাস, হরি বসলেই সর্বনাশ। বিনোদ কুণ্ডুর মেয়েকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না। কালিকাচরণ থালার জলে ভেসে ওঠা ছায়াটার দিকে তাকাতেই আমার দৃষ্টি সেই দিকেই পড়ল। স্পষ্ট দেখলাম জল ভর্তি কাঁসার থালায় ভাসমান পান পাতার উপর যে ছায়া পড়েছে সেটা টুসি নয়, একটা কালো দাঁড় কাকের। কালিকাচরণ এক মুহূর্ত দেরি না করে জল ভর্তি কাঁসার থালা উল্টে দিয়ে টুসির ঘরে ঢুকে গেল। বেরিয়ে এলো গতকালকে জল ভর্তি 4টে মাটির পাত্র হাতে করে, যেগুলো টুসির ঘরের কোণে রাখা হয়েছিল। জলের রং কালো, তার মধ্যে চালের কণামাত্রও নেই। ভেসে আছে কাকের পালক। পাত্রগুলো একে একে জ্বলন্ত মাটির সরাই উপর করে দিতেই আগুন নিভে গেল, আর টুসি পড়ে গেল মাটিতে। তারপর কালীঘাট থেকে আনা প্রদীপের কালি বেলপাতার মোড়ক থেকে আঙুলে করে তুলে নিয়ে টুসির কপালে একটা লম্বা করে তিলক কেটে দিল কালিকাচরণ, আর বলল, টুসিকে ঘরে নিয়ে যান। এই কথার পর গ্রামের ছেলেগুলো প্রণাম করে একে একে বিদায় নিল। কালিকাচরণ বাড়ির বাইরে একটা আম গাছের ছাওয়ায় গিয়ে বসল। তাকে অনুসরণ করে অল্পক্ষণের মধ্যেই এসে পড়ল বিনোদবাবু ও লতা দেবী। দুজনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। লতা দেবী বললেন, বাবা, মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, বিড়বিড় করে কি যেন বলেই যাচ্ছে। টুসির সাথে এসব কি হচ্ছে? এই সবই হলো তন্ত্রের অভিচার ক্রিয়ার ফল। যেমন আগুনের সংস্পর্শে কোনো বস্তু এলে তা ভস্ম হয়ে যায়, তেমনি টুসির উপর আমি যে শক্তিই প্রয়োগ করি না কেন তা নষ্ট হয়ে যাবে। কারণ টুসিকে যে শক্তি চালনা করছে তার কাকসিদ্ধি আছে। আমি বললাম, সেটা কি গুরুদেব? এসব তন্ত্রের কথা সবার সামনে বলা যায় না। কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এমন 5টা নির্মাল্য বস্তু আছে যাকে তন্ত্রে শুদ্ধ বলে ধরা হয়। যেমন মধু, যা জীবের বমি থেকে নির্গত হয়। তারপর রেশম, যেখানে জীবকে জ্যান্ত গরম জলে ফেলে তার আবরণকে বার করা হয়, তাই একে শবের পর্দাও বলা হয়। এরপর দুধ, এটাও পবিত্র।
রক্তের মতোই পশুর শরীর থেকে নির্গত হয়, যেমন গরু, ছাগল। এই হলো তিনটি জিনিস যা অশুদ্ধ হয়েও শুদ্ধ। চতুর্থ হলো গঙ্গা জল। কত মানুষের পাপ, অস্থি সবই গঙ্গার জলে বিসর্জন হয়, তাও সেই জল শিবলিঙ্গে ঢালা হয়, কারণ এটা শুদ্ধ। আর পঞ্চম বস্তু হল কাকভস্য, যাকে তন্ত্রে চন্দনের শ্রেণীতে মান্যতা দেওয়া হয়। তন্ত্রে একে সব চন্দনও বলা হয়। তাই যে সাধক কাকতন্ত্রে সিদ্ধি লাভ করে, সে চাইলে অনেক রকম মারণ উচাটন কাজ করতে পারে। টুসির উপরেও কাকতন্ত্রের অভিচার ক্রিয়া করা হয়েছে, যেখানে সাধক নিজের বাড়িতে বসেই কাকের দ্বারা সমস্ত খবরাখবর সংগ্রহ করতে পারে। টুসির সাথে হয়েছেও তাই। ওর পরনের বস্ত্র কেচে শুকোতে দিলে কাকটা ছিঁড়ে টুকরো টুকরো করে তার মধ্যে থেকে একটা টুকরো ঠোঁটে করে তুলে নিয়ে পৌঁছে দিয়েছে ওই যদুনাথ কাপালিকের কাছে। এইভাবে টুসির ব্যবহারের যে যে জিনিস কাক নিয়ে যাবে, কাপালিক সেগুলোকে একে একে জুড়ে মালার মতন সাজিয়ে সুতো দিয়ে টানলেই টুসি কাপালিকের হাতের পুতুলে পরিণত হবে। টুসিকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবে। এবার আসল কথা বলি। সেদিন চড়কের মেলা থেকে ফেরার সময় যে সাপুরিয়াকে টুসি দেখেছিল, সে যদুনাথ কাপালিক ছিল। মেলাতেই সে প্রথম টুসিকে দেখে, আর তার মনে এই কুটিল মনোভাব জন্মায়। এই গ্রামের অল্প বয়সী ছেলেদের বৈষ্ণব বানিয়ে নিজে যদুনাথ পণ্ডিত সেজে আমার পথ আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারিনি, আর আগেও পারবে না। এই বলে কালিকাচরণ উঠে দাঁড়িয়ে বিনোদবাবুকে বললেন, আজ রাতে আমি শ্মশানে কিছু ক্রিয়া করব, তাই সামান্য দু একটা জিনিস আমার লাগবে, সেগুলোর ব্যবস্থা করুন। কি কি লাগবে বাবা? সেসব অমর আপনাদের বলে দেবে। এখন আমরা শ্মশানে যাচ্ছি। অমর ফিরে এসে আপনাদের যেমনটা বলবে আপনারা তেমনটাই করবেন। বেশ কিছুটা ঘোরাঘুরির পর আমরা খোড়াগড়ের মাঠ পেরোতেই পৌঁছে গেলাম শ্মশানে। পাশেই একটা ছোট্ট নদী এঁকে বেঁকে চলে গেছে। নদীর দুই পারে কোনো গ্রাম বা জনবসতি না থাকায় চারিপাশটা এক অদ্ভুত নির্জনতার সৃষ্টি করেছে। একটা পুরো মন্দিরের পাশে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য একটা শূন্য চালাঘর দাঁড়িয়ে আছে। কালিকাচরণ সেই দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলো। আমিও তার সঙ্গ নিলাম। পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, মাদুর, ভাঙা কলসি, শুকনো রজনীগন্ধার মালা আশেপাশে পড়ে থাকতে দেখলাম। এমন সময় কিছু একটা জিনিস পায়ের সামনে পড়ে থাকায় তাতে হোঁচট খেয়ে সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে গেলাম। নিচের দিকে তাকাতেই চমকে গেলাম। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানুষের আধপোড়া হাড়ের টুকরো। সাবধানে হেঁটে পৌঁছালাম মন্দিরের সামনে। মন্দিরের দরজা জংলি গাছের পাতায় ঢাকা পড়েছে। মন্দিরের ছাদের এক অংশ ভেঙে পড়ে সেখান দিয়ে শিমুল গাছের ডাল নেমেছে। ভিতরে মায়ের মূর্তি দেখে বোঝা গেল এখানে কেউ আসেও না আর পুজোও করে না। মন্দিরের সামনে একটু উঁচু মতন জায়গায় বসতেই আমি বললাম, গুরুদেব, গতকাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন? কালিকাচরণ বলতে শুরু করলো, রাত তখন গভীর, দূরের কোথাও কুকুর ডাকছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। চটকা ভাঙতেই দেখি ঘরের ভিতর নিকষ অন্ধকার।
কলঙ্গার প্রদীপটা জ্বালবো বলে যেই দেশলাই হাতে নিয়েছি অমনি শুনলাম খুট করে একটা শব্দ। মনে হলো কেউ বাড়ির সদর দরজা খুলছে, কিন্তু সে কে? আমি পায়ে পায়ে বাইরে আসতেই দেখি টুসির ঘরের দরজা খোলা। সে বিছানায় নেই। আমি সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসি। দেখি এলো চুলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে অন্ধকার পথে। হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। নির্জন রাতে ওই অন্ধকারে কে যায়? টুসি কি? কথাটা মনে পড়তেই বুঝলাম সামনে কোনো বড় একটা বিপদ আসছে। আমি আর দেরি না করে ওই মেয়ের পিছু নিলাম। অন্ধকারে গাছের ডালপালা সরিয়ে পথ খুঁজে পেতে আমার যত কষ্ট হচ্ছিল, মেয়েটির তেমন কিছুই হচ্ছিল না। সে যেন মন্ত্রমুগ্ধের মতন হেঁটে চলেছে। এক সময় জোনাকি ঘেরা জঙ্গল পেরিয়ে একটা পুকুরের পাড়ে এসে পড়লাম। মেয়েটি পুকুরের ধাপ ভেঙে জলে নামলো। আমিও জলে পা দিলাম, আর অমনি দেখলাম সামনের পথ প্রদর্শক সেই মেয়েটি কোথাও নেই। আমার মনে তখন এক বিচিত্র অনুভূতি হচ্ছে, কেউ আমাকে ওই বাড়ি থেকে টেনে এনেছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে দেখি পুকুরের সিঁড়ির উপর ভিড় করেছে অসংখ্য কালোদার কাক। তারপর বাড়ি ফিরতেই দেখি তুই ঘরের দাওয়ার উপর পড়ে গো গো করছিস। নিশ্চয়ই কিছু একটা দেখেছিলি। আমি যা দেখেছিলাম সবটাই খুলে বললাম। কালিকাচরণ সব শুনে বলল, অহংমত্ত যেই নর দূরে থাকি তার। যার বেশি অহংকার তার থেকে ঈশ্বর দূরে সরে থাকে। এখন যদুনাথ কাপালিকের অবস্থাও একই রকম। যাক সেসব কথা, এবার যা বলবো তা মন দিয়ে শুনবি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হল সন্ধে। আজ সন্ধ্যের পর রাত নামলেই তোকে শুরু করতে হবে একটা ক্রিয়া। এই ক্রিয়া অতি ভয়ঙ্কর। যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিস্তার নেই, মৃত্যু অবধারিত। তাই মনে সাহস না থাকলে এই ক্রিয়ায় বসার অনুমতি আমি তোকে দিতে পারি না। বললাম, আপনার মতন গুরু থাকলে শিষ্যের ভয় পাওয়ার কোনো কারণই থাকতে পারে না। আপনি নিয়ম বলে দিন। কালিকাচরণ মৃদু হেসে বলল, তোর কথায় আমার এক শিষ্যের কথা মনে পড়ে গেল। কে সে? তার কথা তো আগে কখনো বলেননি। তোর মধ্যে সৌম্য ভাব আছে, আর তার মধ্যে রুদ্র। বলবো, তার কথাও তোকে বলবো। এখন নিয়মটা শুনে নে। এই বলে নিজের ঝোলা থেকে লাল রঙের ত্রিপুরার মালা আমার গলায় পরিয়ে দিয়ে একটা ঘুঙুর আমার হাতে রেখে বলতে শুরু করলো। সন্ধ্যের পর গঙ্গায় স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে একটা কুড়ুল দিয়ে কুণ্ডুবাড়ির চারিপাশে গণ্ডি কেটে বাড়ির সদর দরজায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিবি। রাতে বাড়ির সকলকে ফলাহার করে থাকতে বলবি। কেউ যেন গণ্ডির বাইরে না বেরোয়। তারপর তুই নিজের ডান পায়ে এই ঘুঙুর বেঁধে মুখে পানের সাথে সুপারি সহযোগে শ্মশানে প্রবেশ করবি। একবার শ্মশানে পা রাখলে কারোর সাথে কথা বলা যাবে না। যে মন্ত্র আমি বলে দেব তা উচ্চারণ করে পাঠ করা যাবে না।
মনে মনে জপতে হবে। জ্বলন্ত চিতার চারপাশে প্রদীপ জেলে তার সামনে লাল রঙের আসন পেতে বসতে হবে। মাটির মালসায় কাঁচা মাংস, ছাগলের রক্ত, ভাজা মাছ আর 5 রকমের গোটা ফল রাখতে হবে। চিতার পাশে গোলাকার বৃত্তের মতন করে রাখতে হবে গলায় দড়ি দিয়ে মোড়ার দড়ি বা গামছা। আসনে বসার আগে কুড়ুল দিয়ে গণ্ডি কেটে মন্ত্র পড়ে শ্মশানের সমস্ত শক্তিকে আহ্বান করে তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে। তারপর তোর আসনের চারিপাশে ভিড় করবে অসংখ্য কাক। তখন মাংসের টুকরো, ভাজা মাছ, ফল দাঁতে কেটে ছুঁড়ে দিতে হবে কাকের সামনে। ভুল করেও যেন কোনো ফল, ছুরি জাতীয় কোনো জিনিস দিয়ে কাটা না হয়, তাহলে কাটা ফলের মতন সাধনাও কেটে যাবে। সব সময় দৃষ্টি রাখতে হবে কাকেদের উপর। যে কাক ফলের টুকরো মুখে করে দক্ষিণ দিকে উড়ে যাবে সেই ভোগ অর্পিত হবে মা ধূমাবতীর উদ্দেশ্যে। তারপরে হাজির হবে একটা কাক ওই মরার দড়ি দিয়ে বানানো গোলাকার গণ্ডির মধ্যে। তখন সেই কাককে ওই দড়ি দিয়ে বেঁধে ছুঁড়ে দিতে হবে চিতার আগুনে। তাহলে টুসির উপর থেকে সমস্ত তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে। তবে এই কাজ এতটাও সোজা না। যদি ভুল করে একবার মুখ দিয়ে কথা বেরিয়ে যায় তাহলে সেই কাকের দল তোকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবে। তাই ক্রিয়া চলাকালীন কথা বলবি না। যা, মা তোর মঙ্গল করুক। প্রণাম করে বললাম, গুরুদেব, আপনি কি আমার সাথে থাকবেন? না, আমি এই মন্দিরেই থাকব। কিন্তু এই মন্দিরে তো মায়ের পুজো কেউ করে বলে তো মনে হয় না। তাহলে এখানে থাকার তাৎপর্য কি গুরুদেব? কালিকাচরণ আমার কথার উত্তর না দিয়ে নিজের ঝোলা থেকে একটা সাদা কাপড় বার করে মায়ের মূর্তি ঢেকে দিল। বুঝলাম আর কোনো কথা সে বলবে না। আমি কুণ্ডুবাড়ির দিকে ফিরে গেলাম। দুপুরে আকাশ কালো করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখনো কালো মেঘের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। গা শিরশির করা ঠান্ডা বাতাস বইছে। বিনোদবাবু সন্ধ্যের আগেই পুজোর সমস্ত জোগাড় করে দিলেন। কালিকাচরণের কথা মতো সন্ধ্যের পর যখন শ্মশানে পা রাখলাম তখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। চারিধার নির্জন, নিস্তব্ধ। মনে মনে মন্ত্র পড়ে হেঁটে আসনের কাছে এসে দাঁড়াতেই আম গাছের মোটা মোটা গুড়ি দিয়ে সাজানো চিতায় অগ্নিসংযোগ করলাম। শুরু হলো আগুনের ভয়ানক দাপাদাপি। চিতায় মরা পুড়ছে না, পুড়ছে শুধু আম কাঠ। একে একে সমস্ত কাজ সম্পন্ন করে যখন আগুনের লকলকে শিখার দিকে চেয়ে লাল কম্বলের আসনে বসলাম তখন অনেক রাত। শ্মশানের চারিপাশ নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। আমি এক মনে মন্ত্র জপ করে যাচ্ছি। জানি আসন শুদ্ধি করে গণ্ডি কেটে বসলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাও মনের মধ্যে খচখচ করছিল। হঠাৎ কেউ আমার নাম ধরে ডেকে উঠল, অমর। মুহূর্তের জন্য মনে হলো এই ডাক কালিকাচরণের। বলেছিল মন্দিরে থাকবে। তাহলে কি তার কোনো বিপদ হলো? মনের মধ্যে কেমন একটা অস্বস্তির ভাব ফুটে উঠল। আর সঙ্গে সঙ্গে আমার সতর্ক দৃষ্টি চারিধারে ঘোরাফেরা করতে লাগলো। আর সেই মুহূর্তে কড়কড় শব্দে শ্মশানের চারিধার কেঁপে বিদ্যুৎ চমকালো। আর সেই বিদ্যুতের আলোয় দেখলাম
মন্দিরের পাশে শিমুল গাছের একটা ডালে গামছা গলায় জড়িয়ে ঝুলে আছে কালিকাচরণ। আমার সর্বাঙ্গ কেঁপে গেল। চিৎকার করে যে ডাকবো তার উপায় নেই, কথা বলা বারণ। এইভাবে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে বসে থেকে চোখ পড়ল চিতার পাশে রাখা ফাঁস দিয়ে মরার গলার গামছার দিকে। তার পাশে জড়ো হয়েছে অসংখ্য কাক। মনকে শক্ত করে মন্ত্র জপ করতে লাগলাম। ছুঁড়ে দিলাম মাংস আর মাছের টুকরো। ফল দাঁতে কেটে আশেপাশে ছড়িয়ে দিলাম। কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম। হঠাৎ কারো ইঙ্গিত পেয়ে কাকগুলো স্থির হয়ে গেছে। ডানা ঝাপটানোর কোনো লক্ষণই চোখে পড়ছে না। কিছু বুঝে ওঠার আগেই একটা গলা ভেসে এলো। এই ক্রিয়া বন্ধ কর, যদি কালিকাচরণের মতন তোকে মরতে না হয়। শরীরে শিহরণ খেলে গেল। শুরু হলো ঝোড়ো বাতাস। মাটি সরা উল্টে গেল। মর্মর শব্দ করে কোথাও গাছের ডাল ভেঙে পড়ল। নিশ্চিদ্র অন্ধকারের বুক চিরে ভেসে এলো শিয়ালের ডাক। আর এরই মধ্যে একটা কাক উড়ে এসে ঠোঁটে কিছু একটা তুলে নিয়ে উড়ে গেল দক্ষিণ দিকে। আর সঙ্গে সঙ্গে অন্ধকারে কেটে দেওয়া কোনো অদৃশ্য গণ্ডিতে বাড়ি খেয়ে ছিটকে পড়ল একটা কাক সেই গোল করে রাখা মরার গামছার ঠিক মাঝখানে। আমি এক মুহূর্ত দেরি না করে গামছা দিয়ে কাকটাকে জড়িয়ে চিতার আগুনে ছুঁড়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকারে দিক দিগন্ত কেঁপে গেল। শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। চিতার শেষ আলোটুকুতে দেখলাম খালি গায়ে কালো মতো দীর্ঘদেহী একটা মানুষ ছুটে পালিয়ে অন্ধকারে মিশে গেল। বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকমে মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। মন্দিরের ভিতর প্রদীপ জ্বলছে। মায়ের মূর্তির পা জড়িয়ে ধরে বসে আছে কালিকাচরণ। প্রণাম করে ডাকলাম, গুরুদেব। কালিকাচরণ মায়ের পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মাকে ধরে রেখেছিলাম, পালিয়ে যেতে দিইনি, মন্দির ছেড়ে চলে যাচ্ছিল। সেদিন গুরুদেবের ভক্তিতেই হয়তো সেই ক্রিয়া সফল করেছিলেন মা। পরদিন টুসি অনেকটাই ভালো হয়ে উঠেছিল। কালিকাচরণ কুণ্ডুবাড়ির লক্ষ্মীশ্রী ফেরাতে একটা মাটির সরায় অশ্বত্থ গাছের পাতা বিছিয়ে তার উপর কিছুটা আতপ চাল, আখের গুড়, কৃষ্ণতিল, কর্পূর ও মধু দিয়ে একটা পিণ্ড বানিয়ে সেই মাটির সরা টুসির হাতে দিয়ে বলল, যাও মা, এটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো। 1 বছর পর বিনোদবাবু টুসির বিয়ের নিমন্ত্রণ করতে আসলে তিনার মুখেই শুনলাম এখন তিনি চালের বড় ব্যবসাদার। কলকাতায় তার 2টো দোকান। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 13 পর্বের গল্প কপাল মোচন। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অঙ্কুশ, গোপাল দোকানদার, পুরোহিত ও গ্রামের ছেলের চরিত্রে সার্থক সরকার ও শ্রেয়া পাল, লতা ও টুসির চরিত্রে শুভশ্রী ঘোষ, বিনোদবাবুর চরিত্রে অরুণব পাল, কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প কপাল মোচন। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থাকো।